কোশ্চেন আসছে তখন কিন্তু ক্যালকুলেটর এই আরএইচ এর মান বসে নেই, এইভাবে করে উত্তরটা ছিল, এইভাবে করে উত্তরটা ছিল। স্যার এটার কি স্ক্রিনশট মারছো প্রবলেম 1 এর? এই পরেরটা দেখো, অনেকে বলবা স্যার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে সর্বোচ্চ তরঙ্গের সংখ্যা কিভাবে হবে? স্যার ইনফিনিটি থেকে আসলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে ইনফিনিটি থেকে আসলে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হবে ইনফিনিটি থেকে আসলে। আমরা আমাদেরকে বলতেছে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে? তাহলে ইনফিনিটি থেকে 1/ইনফিনিটি স্কয়ার মানে 1/4 আসছে। ইনফিনিটি স্কয়ার মানে স্যার 0। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? আলামিন রিফাত বলছো না স্যার। স্যার কেন বুঝো নাই? কেন বুঝো নাই? বলছে বামার সিরিজের সর্বনিম্ন। তো এটা মুখস্থ, আমি বললাম সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হবে যখন সে ইনফিনিটি থেকে আসবে। তাহলে n2টা হচ্ছে ইনফিনিটি, আর ইনফিনিটি স্কয়ার মানে 0, এখানে এই পাশটা পুরো 0। মোহাম্মদ কামরুল হাসান, এইবার বুঝতে পারছো? কামরুল হাসান, এই দুইটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে করবা। এই যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যে আমরা একটু আগে যে 1 নম্বরটা করলাম এইভাবে করে আসছিল। দেখো স্যার আরএইচ এর মান কি বসানো লাগছে? স্যার আরএইচ এর মান কি বসানো লাগছে? লাগে নাই। আমরা নতুন স্লাইডে যাচ্ছি, একটু ওয়েট করো। স্টপ শেয়ার দিয়েছি না? আরো 3টা আছে, কই গেল এটা? নতুন স্লাইড দেখা যাচ্ছে স্যার? নতুন স্লাইড কি দেখা যাচ্ছে? কোয়ান্টাম সংখ্যার স্লাইড। কোনটা বুঝি না। শেয়ার হচ্ছে। প্রত্যেকবারই 15টা হয়। বাবা জান বেড়ে যেতেছে গা, ওই গেছে গা আবার। এটার স্ক্রিনশট মারো। ওকে স্যার, এই যে এটা দেখা যাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দেখা যাচ্ছে স্যার? ওকে, দেখা যাচ্ছে স্যার? আমাদের আর 20 মিনিট লাগবে, আরো 20 মিনিট লাগবে টপিকগুলো শেষ করতে। তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আরো 20 মিনিট লাগবে। এখন বলো এটা দেখা যাচ্ছে কিনা, তাড়াতাড়ি বলো। আমার আমার কাছে মনে হয় অনেক, এখন যদি কাউকে বলো হয়তো সবাই 5,000 টাকা করে টাকা দেওয়া হবে 20 মিনিট পরে বা আধা ঘন্টা পরে, সবাই কিন্তু লাইন ধরে বসে থাকতে পারতা। যদি 5,000 টাকা করে টাকা দেওয়া হবে, মানে আমার পড়াইতে কষ্ট হচ্ছে না, তোমাদের পড়তে কষ্ট হচ্ছে। স্যার কখন শেষ হবে এই সেই, কিন্তু বলতাম যদি আধা ঘন্টা পরে 5,000 টাকা দেওয়া হবে, সব বসে থাকতে পারা। আর 5,000 টাকা হিসাব করতেছো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে যখন 20 টাকা বেতনে পড়তে পারবা, হ্যাঁ বেসরকারি ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা দিতে হবে না, তখন এই হিসাবটা কেউ ক্যালকুলেশন করে না। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল বিষয়, অনেকে আছে সামনের জিনিস বুঝে। ওকে স্যার, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় প্রধান শক্তি স্তরের আকার।
এটা একটু খেয়াল করতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় শক্তি স্তরের আকার। তারপরে হইতেছে সহকারী কোয়ান্টাম দ্বারা উপশক্তি স্তরের আকৃতি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক, ইলেকট্রন ঘূর্ণনের দিক। এগুলো প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আর দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিলস বোর। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমরা যেটা পারো নাই সেটা হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী জি ম্যান, খেয়াল রাখতে হবে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা উলেনব্যাক ও গোল্ড স্মিথ। ওকে স্যার, এখান থেকে আমরা একটু দেখব জাস্ট প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিভাবে প্রকাশ পাচ্ছে। 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথ বড়, 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথ বড়, 3 নম্বর থেকে 4 নম্বর বড়। অর্থাৎ শক্তি স্তরের আকার প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে বোঝা যায়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার সূত্র কি? 0 থেকে n-1। আমাকে বলো তো, n=3 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি হবে? n=3 হইলে, n=3 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি কি হবে? 012, দ্যাটস রাইট, 012, 012। একজন লেখছে 02, 02 না, ওটা 0 থেকে 2 হইতে পারে বা 012। আচ্ছা, তোমরা সবাই জানো এস অরবিটালের আকৃতি হইতেছে স্ফিয়ার, অর্থাৎ বর্তুলাকার। এস অরবিটালের আকৃতি স্ফিয়ার বা বর্তুলাকার। পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার। ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল এবং এফ অরবিটালের আকৃতি কমপ্লেক্স। কমপ্লেক্স। 3D, এইটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। 3D সম্ভব হলেও 3F সম্ভব নয় কেন? এটা কি দেখাতে হবে স্যার? 3D সম্ভব হলেও 3F সম্ভব নয় কেন দেখাতে হবে? পারবা তোমরা? ওকে। এইবার এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই পারে না। স্যার, আমি একটু পরে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পড়াবো। তোমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে অনেক ক্ষেত্রে। ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে। স্যার, একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, খেয়াল করো, একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? একটা অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম সংখ্যা কি প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? যারা যারা দেখতেছি আমি উত্তরগুলা, প্লাস হাফ হবে নাকি মাইনাস হাফ হবে? যারা মাইনাস উত্তর দিয়েছে তারা তারা সরি বলো, সরি বলো। যারা মাইনাস উত্তর দিয়েছো তারা সরি বলো। প্লাস হাফ হবে স্যার, প্লাস হবে, এন্টি ক্লকওয়াইজ প্লাস হাফ হবে। স্যার, মনে রাখবা ইলেকট্রন উপরের দিকে থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে। একটা ইলেকট্রন থাকলে কিন্তু মাথা উপরের দিকে থাকে, দ্যাট মিনস এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজের মাথাটা উপরের দিকে, প্লাস হাফের। এন্টি ক্লকওয়াইজের মাথাটা উপরের দিকে। দেখলো, এটাও পারো নাই অনেকে। যারা পারছো থ্যাংক ইউ, যারা পারো নাই শিখে নিলা। এটার একটি স্ক্রিনশট মেরে রাখো, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। দুইটা। তারপরে সহকারী কক্ষপথ অরবিটাল অরবিটাল সংখ্যা বের করার সূত্র, অরবিটালে ইলেকট্রন বের করার সূত্র, কক্ষপথে ইলেকট্রন বের করার সূত্র, কক্ষপথে অরবিটাল বের করার সূত্র। আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম 4 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে, কেউ তো দিতে পারবা? 4 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে? 4 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে? 4 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে? খাদিজা উত্তর দিছে 9। হইলো এটা? এই জন্যই বললাম একটু সূত্রটা পড়তে হইব। দেখো, কোয়ান্টাম সংখ্যা এন তে, অর্থাৎ কক্ষপথে এন তে অরবিটাল সংখ্যা সূত্র হইতেছে এন স্কয়ার। এক তুহিন আহমেদ উত্তর দিছো 18টা, কেমনি পরে দিছো 16। ওকে স্যার, এন স্কয়ার 16টা, এন স্কয়ার 16টা। ওকে স্যার, স্ক্রিনশট মারছো? এবার এটা কি বুঝাই দিব নাকি পারবা? এটা কি বুঝাই দিব? এখানে একটা কোশ্চেন আছে, এটাকে আমি বুঝাই দিব নাকি পারবা? ওকে, পারবা, ঠিক আছে। বেশিরভাগই বলছো পারবা, কয়েকজন বলছো বুঝাই দেন। আমরা নতুন স্লাইডে যাচ্ছি।
বেড়ে গেছে। কয় নম্বর পড়াইতেছিলাম? 6। 6 শেষ হয়েছে। নতুন স্লাইড দেখা যাচ্ছে স্যার? প্রত্যেকবার স্লাইড কে লেগা কমেন্ট বক্স। ওকে স্যার, আহ্বায়ক নীতি পড়াতে হবে, দ্রুত বলো। আহ্বায়ক নীতি পড়াতে হবে। আহ্বায়ক নীতি কি পড়াতে হবে স্যার? না, পড়াতে হবে না, থ্যাংক ইউ, এইভাবে বলে দিবা। স্যার এটার একটা স্ক্রিনশট মেরে রাখো। কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 3D তে নাকি 4S এ? কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? বুঝি না, এটা দেখা যায় না কেন? কই এটা? ওকে দিব? এটা না? একবারে করে আসলে সব ভালো হইতো। ইসিসি তে 15 পেজের বেশি পড়ানো যায় না এটা। আমি জানলে একবারে করে ফেলতাম। এখন কমেন্ট দেখা যাইতেছে না। এটা স্ক্রিনশট নিছো? এবি দেখাই। ওকে, এইটার স্ক্রিনশট একটু মেরে রাখো। এটাও গুরুত্বপূর্ণ। লেখা রাখো, ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে এইটা দেখো, এটা আমাকে বুঝাতে হবে কিনা। 4টা কোয়ান্টাম সংখ্যার মান, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে আজকে বুঝলাম না। সেটা তো বড় কথা না, এটা তো ঘুরে ঢুকা যাবে। এটা কি বুঝাতে হবে স্যার? অপ্রথম আয়ন দরকারই নেই। একটু বুঝাই নাকি? একজন অনেকে রিকোয়েস্ট করতেছে একটু বুঝান স্যার প্লিজ। হ্যাঁ স্যার। স্যার একটু খেয়াল করো। হয় না, কি করবো আর? কোন জায়গায় রাখলে দেখা যেত, এটা হলো অবস্থা। স্যার তোমাদের এখানে বলছে ক্যালসিয়ামের 14 নম্বর ইলেকট্রনটা, ক্যালসিয়ামের 14 নম্বর ইলেকট্রনটা আর 18 নম্বর ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যা কেমন হবে? তোমরা একটু খেয়াল করো, তোমরা তো স্ক্রিনশট মারছো স্যার। 14 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে স্যার? 3p6 এ, মানে 3p6 এ 6টা ইলেকট্রন থাকতে পারে। 13, 14, 15, 16, 18। 3p6 এ 6টা ইলেকট্রন থাকতে পারে। 13, 14, 15, 16, 18, 16, 17, 18। তাহলে 14 নম্বরটা। আর এই যে 3p আছে, 3টা ঘর আছে। 3p তে কয়টা ঘর আছে? 3টা ঘর। প্রথম লোব, দ্বিতীয় লোব, তৃতীয় লোব। তাহলে প্রথম লোবে কে যাবে? প্রথমে যাবে 13, তারপরে 14, তারপরে 15, তারপরে আবার বাম পাশ থেকে 16, 17, 18।
তাহলে দেখো 14 নম্বরটা কোথায়, ওই যে জিরোতে, 3p তে, প্রথম ইলেকট্রনটা 3p তে। তাহলে 3 নম্বর কক্ষপথ হওয়ার জন্য n এর মান হবে 3। বলতেছে স্ক্রিন এরকম কেন? 3 নম্বর কক্ষপথের জন্য n এর মান হবে 3, আর p অরবিটালের জন্য n এর মান হবে, n এর মান হবে কত? 1। এটা কিন্তু গতবার ঢাকা ইউনিভার্সিটিতে আসলো, l এর মান 1 হইলে কি অরবিটাল, l এর মান 1। আর মাঝখানে যেটা আছে, যেহেতু ইলেকট্রনটা মাঝখানে 3p তে আসছে, 3p তে জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0। 3p তে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি 0। আর ইলেকট্রন যদি একটা থাকে, দেখো প্রথম ইলেকট্রনটা কিন্তু 14 নম্বর ইলেকট্রনটা হচ্ছে প্রথম ইলেকট্রনটা, 14 নম্বর ইলেকট্রনটা প্রথম ইলেকট্রন হওয়ার কারণে এটার ইলেকট্রনের স্পিন একটু আগে তোমাদের শিখালাম, একটু আগে, যে এটা হবে s ইকুয়াল টু প্লাস হাফ, অর্থাৎ প্রথম একটা ইলেকট্রন থাকলে সেটা থাকে এন্টি ক্লকওয়াইজ, s ইকুয়াল টু প্লাস হাফ। এটা হচ্ছে 14 নম্বর। এটা কত নম্বর ইলেকট্রন? 14 নম্বর ইলেকট্রন। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? n এর মান 3 কারণ 3 নম্বর কক্ষপথ, l এর মান 1 কারণ এটা p অরবিটাল, m এর মান 0 কারণ এটা মাঝখানে ইলেকট্রন ঢুকছে, s এর মান হাফ কারণ এটা প্রথম ইলেকট্রন। বুঝতে পারছো? ওকে। আর 18 নম্বর ইলেকট্রনটা হচ্ছে ডান পাশে তোমাকে দেখাচ্ছে 18 নম্বর ইলেকট্রনটা। তাহলে 18 নম্বর ইলেকট্রনটাও 3p6 এ আছে, 18 নম্বর ইলেকট্রনটাও 3p6 এ আছে স্যার। তাহলে 18 নম্বর ইলেকট্রনের জন্য তোমার n এর মান হইতেছে 3, l এর মান হইতেছে, যেহেতু এটা p অরবিটাল, l এর মান 1, আর m ইকুয়াল টু প্লাস 1 কারণ কি এটা 3px এ আছে। 18 নম্বর ইলেকট্রনটা কিন্তু 3px এর সর্বশেষ ইলেকট্রন, প্লাস 1 মানে সর্বশেষ যেটা মাথা নিচের দিকে আছে। তাহলে m ইকুয়াল টু প্লাস 1, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা যেহেতু এটা 2 নম্বর, মানে একটা লোবের 2 নম্বর ইলেকট্রনটা হওয়ার কারণে সেটা হচ্ছে, সে ইলেকট্রনটা হচ্ছে নিচের দিকে, এই জন্য এটা হচ্ছে মাইনাস হাফ। বুঝতে পারছো? সামনে যাব। এটা বলো। স্টপ শেয়ারিং, স্টপ হইছে? তুই বেঁচে কেন? হ্যাঁ, এটা শেষ। কই এটা? নতুন নতুন যেটা আসছে এই ধরনের প্রবলেম নিয়ে, যে আলফা হবে না, বিটা হবে না, গামা হবে, এই ধরনের প্রবলেম নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা আমাদের লাস্ট স্লাইড, এটা আমাদের 5-6 মিনিট লাগবে, দেন ইনশাল্লাহ তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, এটা আমাদের লাস্ট স্লাইড। ঠিক আছে? ভালো হচ্ছে না এটা, তো এটা তো দেখ, এটা তো ইয়ে বড় করা যাইতেছে না। কিভাবে কিভাবে ক্লাস নেয় না এখানে? তাহলে যাই হোক এখন। আচ্ছা এটা দেখো স্যার, ছোটকালে এটা, হ্যাঁ এটা আমি বুঝাইতেছি, আমি আমি যে কোনো দুইটা বুঝাইতেছি, বাকিগুলো তোমরা দেখবা, না বুঝলে আমি দেখাই দিব। আচ্ছা স্যার, ছোটকালে আমরা যেরকম করছি, বাম পাশ আর ডান পাশ আমাদের মিলাইতে হয়, তোমরা দেখো, আমি বলো এই মানে 1 নম্বরটা আগে দেখাচ্ছি, সবচেয়ে সহজটা, তারপরে তোমরা যেটা বলবো সেটা আমি দেখাবো।
এখন দেখো বাম পাশে যদি আমি যোগ করি স্যার, 7 আর 1 কত হয়? 8। আর ডান পাশে কত আছে? 6। খেয়াল করো, বাম পাশ আর ডান পাশ মিলাতে হবে স্যার। তাহলে বাম পাশে আমার আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তার ভর এবং অ্যাটমিক নাম্বার দেওয়া আছে। 7 আর 1 কত? 8। 7 আর 1 8। আর ডান পাশে আছে কার্বন। এখন 8 থেকে স্যার যদি 6 যায় তাহলে কত থাকে? 2। দেখো এই যে উত্তরের এখানে, এখানে আলফা, নিচে 2 থাকবে। মানে আমরা জানি না আলফা বা কি হবে, আমরা আগে লিখি 2 থাকবে। আর বাম পাশে কি আছে? 14 আর 1 কত? 15। আর ডান পাশে আছে 11। 15 থেকে 11 গেলে কত? 4। তাহলে নিচে 2 আর উপরে 4 হইলে সেটা কি হয়? সেটা আলফা রশ্মি হয়। নিচে 2 আর উপরে 4 হইলে সেটা আলফা রশ্মি হয়। ক্লিয়ার? যদি 1 নম্বর বুঝে থাকো তাহলে বলো 2 3 4 এর মধ্যে কোনটা বুঝাবো? 2 3 4 এর মধ্যে কোনটা বুঝাবো সেটা বলো। 4 নম্বরটা বলতেছে সবাই। ওকে, 4 নম্বর। স্যার খেয়াল করো, 4 নম্বরে বাম পাশে আছে 2টা সোডিয়াম ম্যাগনেসিয়াম আর ডান পাশে আছে অ্যালুমিনিয়াম। এখন যোগ বিয়োগ করি। স্যার বাম পাশে আমার কত আছে? 11 আর 12। নিচে নিচে আছে 11 আর 12। 11 আর 12 যোগ করলে কত হয় স্যার? 11 আর 12 যোগ করলে 23। আর ডান পাশে আছে 13। 23 থেকে 13 গেলে কত? 10। তাহলে আমার উত্তর যেটা থাকবে তার নিচে 10 থাকতে হবে। আর উপরে কি আছে? 23 আর 24। 23 আর 24 কত? 47। আর ডান পাশে উপরে কত আছে? 27। 47 থেকে 27 গেলে কত? 20। তাহলে 10 আর 20, এটা উত্তর নিয়ন হতে পারে। কিন্তু অনেক সময় উত্তর নিয়ন না দিয়ে এরকম আলফাও দিতে পারে। দেখো 5টা আলফা, তাহলে 5টা আলফা দিলে কিন্তু 10 আর 20 হয়ে যায়, কারণ নিচে হয় 5 দোকানে 10 আর উপরে হয় 4 5 20। বুঝতে পারছো তোমরা? বুঝতে পেরেছো তোমরা? আরেকজন বলছে 2 নম্বরে ভুল আছে। আব্দুল্লাহ রাদিয়ান, 2 নম্বরে ভুল আছে। 2 নম্বরটাও করায় দিই। 2 নম্বরে যে মাইনাস আছে এটা হ্যার তাল নাই। ঠিক আছে, স্যারের ভুল ধরতেছে। ঠিক আছে, বাম পাশে 13 আর 2 15। 13 আর 2 15। 15 থেকে কত গেলে 7 হবে? মানে মাইনাস আছে এখানে, 8 হবে। রাদিয়ান 8 হবে এখানে। আর 27 আর 4 31। 31 থেকে কত গেলে 15 হবে? 16 হবে। তার মানে এটা অক্সিজেন। অক্সিজেন অথবা 4টা আলফা। ক্লিয়ার স্যার? স্যার এইবার আসো আয়নিক ধ্রুবক আর দ্রাব্যতা। দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফলের তোমরা দ্রাব্যতা নীতিগুলো পড়ে ফেলবা। দ্রাব্যতা নীতি। নাদিরা বিনতে আলম বলো 5টা আলফা কেন হলো? এই যে কোনটার মধ্যে 5টা আলফা কেন হলো? এই যে এটার মধ্যে, এই যে এটার মধ্যে বলতেছে 5টা আলফা কেন হলো। স্যার 5টা আলফা এই কারণে, যদি নিয়ন না থাকে 5টা আলফা থাকে তাহলেও হবে। দেখো 5 নিচে হয় 5 দোকানে 10 আর উপর থেকে 4 20, 4 5 20। এর জন্য সে 5টা আলফা হইতে পারে। ওকে স্যার? নাদিরা বিনতে আলম। তারপরে আসো আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা নীতিটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। যদি দুইটা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। যদি দ্রাব্যতা গুণফলের মান বেশি হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণ। আর যদি আয়নিক গুণফলের মান বেশি হয় তখন এটা হচ্ছে কি হইতেছে? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ, এটা তো তোমরা পারো। এটা কি আমার দেখাতে হবে? মনে হয় না দেখাতে হবে। এখন আমি জাস্ট এটা জিনিসটা দেখাবো। 4টা পয়েন্ট দেখাবো। 4টা পয়েন্ট আমার লাগবে 2 মিনিট। 2 মিনিট পরে আজকের জন্য পড়া অফ থাকবে। নেটওয়ার্কের একটু ঝামেলা ছাড়া বাকি সবই ঠিক। ক্রিস্টালাইজেশন বা ক্যালাসন। প্রথম কথা হচ্ছে স্যার ক্যালাসন কি? তোমরা কি বুঝো ক্যালাসন কি? ইয়েস অর নো স্যার, ক্যালাসন কি? ক্যালাসন কি স্যার? যেসব পদার্থ, যেসব পদার্থ ক্যালাস আকারে আলাদা করা যায় তাদেরকে আমরা ক্রিস্টালাইজেশন বা ক্যালাসন প্রক্রিয়া আলাদা করি। তুমি যদি স্যার সারাদিন ডাবের পানি রেখে দাও ওইখান থেকে কোনো ক্যালাস পড়বে না। তুমি যদি সমুদ্রের পানি রেখে দাও, সমুদ্রের পানিতে যেহেতু সোডিয়াম ক্লোরাইড আছে এবং সোডিয়াম ক্লোরাইড একটা ল্যাটিস পদার্থ বা ক্যালাসিত পদার্থ, ক্যালাসিত পদার্থকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় ক্যালাসন বা ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালের বাংলা হচ্ছে ক্যালাস বা ল্যাটিস। কথা ক্লিয়ার? আমরা সমুদ্রের পানি থেকে লবণ লবণ আলাদা করি ক্রিস্টালাইজেশন প্রক্রিয়ায়। সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করি ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া। এই যে দেখো সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করা হচ্ছে। সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করা হচ্ছে। এবং অনেকেই মনে করে লবণ, দেখো লবণের কত সুন্দর ক্রিস্টাল। দিস ইজ দ্য ক্রিস্টাল অফ সল্ট। আমরা যে লবণটা খাই সেই লবণের ত্রিমাত্রিক গঠন হইতেছে এই ত্রিমাত্রিক কাঠার বা ল্যাটিস ল্যাটিস কাঠামো। এবার পড়ো ডিস্টিলেশন শেষ। এবার ডিস্টিলেশনটা কি দেখাতে হবে স্যার? ডিস্টিলেশনের বাংলা হচ্ছে পাতন। তোমরা শুধু পড়বা ডিস্টিলেশন,
ডিস্টিলেশন কখন, ডিস্টিলেশন বা পাতন পদ্ধতি কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়? স্যার, যেসব পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি থেকে বেশি, যেসব পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি থেকে বেশি, সেসব পদার্থকে আমরা পাতন পদ্ধতিতে আলাদা করি। জাস্ট এটা মনে রাখবা এবং এটার ব্যবহারগুলো পড়বা, লেকচার শিটে আমি দিয়ে রাখছি। যেসব পদার্থকে পাতন পদ্ধতিতে আলাদা করা হয়, যেসব পদার্থকে পাতন পদ্ধতিতে আলাদা করা হয়। ঠিক আছে, ক্লিয়ার স্যার? ওকে, এবার আসো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে আংশিক পাতন। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, পেট্রোলিয়াম জাতীয় পদ্ধতিকে কোন পদ্ধতিতে আলাদা করা হয়? পেট্রোলিয়াম জাতীয় পদ্ধতিকে কোন পদ্ধতিতে আলাদা করা হয়? উত্তর, আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করা হয়। আংশিক পাতন, এই যে দেখো অংশ কলাম আছে এখানে, তোমরা একটু দেখতে পারো, অংশ কলাম আছে, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। স্যার, যেসব পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি থেকে বেশি, সেসব পদার্থকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করি। যেসব পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি থেকে বেশি। এবার আসো বাষ্পপাতন বা স্টিম ডিস্টিলেশন। বাষ্পপাতন বা স্টিম ডিস্টিলেশন। স্যার, মনে রাখবা, যেসব পদার্থকে লাইক ফুলের নির্যাস, গোলাপ ফুলের নির্যাস, বেলি ফুলের নির্যাস, যেসব পদার্থ খুব সফট টাইপের, বিশেষ করে ফুলের নির্যাসকে বাষ্পপাতন পদ্ধতিতে আলাদা করা হয়। বাষ্প দিয়ে পাঠায় বাষ্পপাতন পদ্ধতিতে আলাদা করা হয়। ঠিক আছে, বাষ্পপাতন পদ্ধতিতে আলাদা করা হচ্ছে। And the last slide for today, sublimation বা ঊর্ধ্বপাতন কাকে বলা হয়? সাবলিমেশন কাকে বলে? যেসব পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাস হয়ে যায়, সলিড থেকে গ্যাস, যেসব পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাস হয়ে যায়, সেসব পদার্থ বা গ্যাসকে সরাসরি সলিড বানানো যায়, সেই সব পদ্ধতিকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় সাবলিমেশন। স্লাইড এখানে শেষ হলো। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। হ্যান্ড রেজ করো, কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, কোশ্চেন বলো। ইফাতারা, তুমি তোমার কোশ্চেন করো। কই আনমিউট তো হয়নি ও। স্যার, আমি তখন কমেন্ট করতে পারতেছিলাম না, এর জন্য করছিলাম। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা কোশ্চেন করতে পারো। জান্নাতুল কোশ্চেন করতে পারো। স্যার, আমিও কমেন্ট গুলো করতে পারতেছিলাম না। ক্লাস যতটুকু পড়াইছি শেষের দিকে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে আমাদের। নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্লাইডগুলো বারবার কেটে যাচ্ছিল, কিন্তু বাকি যা পড়াইছি সেগুলো কি বুঝতে পারছো? জি। ওকে, আর কার কাছে? তারপরে কে? মুনতাহানা, এই যে নিচেরটা মুনতাহানা চলে গেছে। জাহিদ হাসান, আর কে আছো? এটা কে? আর কে তোমার কোনো প্রশ্ন আছে? আর কে? সবাই ইয়ে করে দাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাম বলে প্রশ্নটা বলো। স্যার, আমি জাহিদ হাসান বলছিলাম। বলো জাহিদ হাসান। স্যার, দ্রাব্যতার অঙ্কগুলোর মধ্যে বলা আছে যে দ্রাব্যতা গুণফলের গাণিতিক সমস্যায় ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। এটা আমরা যখন জানি, আর ক্যালকুলেটর ছাড়া এটা করাও যায় না। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এটা বলা আছে লেকচার শিটে, কিন্তু ভার্সিটির জন্য কি আমরা এটা পড়বো না? স্যার, ভার্সিটির জন্য পড়বা, আমি বলি দ্রাব্যতার গুণফলে কিভাবে করে পড়বা। একেবারে ছোটগুলো আছে না, যেমন তোমাকে বললো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেএসপি এর মান কত, মনে করে দেওয়া হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি 2 হয়, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি 2 হয়, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আমার কেএসপি কত, আমরা যদি এস হয়, দ্রাব্যতা যদি এস হয়, তাহলে এটার কেএসপি কত হয়? 27s4 না, এরকম না? 1 টু দ্য পাওয়ার, এই যে সূত্র পড়ছো না, x টু দ্য পাওয়ার x, y টু দ্য পাওয়ার y, s টু দ্য পাওয়ার x প্লাস y, এই সূত্র পড়েছো? স্যার, এটা পড়ি নাই। মানে সহজে একটা শর্টকাট টেকনিক হচ্ছে, তোমরা একটু লিখে রাখতে পারো, যারা অলরেডি আসো একটু লিখে রাখতে পারো, দ্রাব্যতা কেএসপি লেখো, যে কোনো পদার্থের দ্রাব্যতা s হলে, কোনো পদার্থের দ্রাব্যতা s হলে তার দ্রাব্যতা গুণফল হইতেছে x টু দ্য পাওয়ার x, y টু দ্য পাওয়ার y,
বোর্ডটা ইউজ করা যাবে? আমি বোর্ডে দেখাই দিচ্ছি, একটু দেখো। এই যে মনে করো দুটো পদার্থ আছে x1 ax by, হ্যাঁ, ax by দুটো পদার্থ আছে, ক্লিয়ার? তাহলে এটার দ্রাব্যতা যদি s হয় তাহলে এটার ksp হচ্ছে x to the power x, y to the power y, s to the power x plus y. ফর এক্সাম্পল, যদি এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয় এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি s হয়, তাহলে আমরা কি, অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, তাহলে 1 to the power 1, তাহলে এটা হচ্ছে কয়টা? 3 to the power 3, s to the power 1 plus 3, তাহলে কত হলো? 27, s to the power 4। এইভাবে করে এটা হচ্ছে জেনারেল রুল, এইভাবে করে এটা দ্রাব্যতা বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? দেখছে কিনা দেখছে কিনা? তারপরে কোশ্চেন করব, স্লাইডের কাজ শেষ। এই তুমি কোশ্চেনটা পাইছো? ওটার উত্তরটা পাইছো? এটা এই যে কোশ্চেন করলাম, উত্তরটা কি পেয়েছো? বলে জানাও, সবগুলো আনমিউট করে দাও সবাইকে। একজন করে, আর কারো প্রশ্ন থাকলে একজন করে জানাও। নাম, হ্যাঁ, নাম কারো প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অ্যাভয়েড শান্ত, বলো অ্যাভয়েড শান্ত। জি স্যার, নেক্সট টাইম থেকে বোর্ডে ক্লাস নিলে হয় না, মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না। তুমি তো অনেক দুষ্টুমি করো, প্রচুর দুষ্টুমি করো, তুমি অ্যাডজাস্ট করবে কিভাবে? তোমার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হইতো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। দুষ্টুমি নিয়ে আসো সবাই, এখানে 215 জন ক্লাস করছে, সবচেয়ে বেশি দুষ্টুমি তুমি। আচ্ছা, আব্দুল্লাহ রাদিন, তোমার কোনো কোশ্চেন আছে? তোমার মনোযোগ ভালো। রাদিন, তোমার কোনো কোশ্চেন আছে? জি স্যার, আপনি যে কেএসপি র অঙ্কগুলো করাচ্ছিলেন, এখানে কি আমাদের কেআইপি র মান আসতে পারে পরীক্ষাতে, যে কোনটা ক্যালাসিত হবে এরকম কোশ্চেন? কেএসপির মান না না না, ক্যালাসি তো কিছু কিছু অঙ্ক আছে বড়, তোমরা বড় কোনো অঙ্কের দিকে যাবা না, বড় কোনো অঙ্কের আসার সম্ভাবনা নাই। কেএসপির মান বের করতে পারে, এন্ড নরমালি কেএসপির মান বের করার পর কেআইপিটা ছোট করে দেওয়া আছে, বললো এটা কি ক্যালাসি তো হবে, সো এখানে দ্রাব্যতা নীতিটা অ্যাপ্লাই করতে হবে। এখন কেউ কেউ আছে, তোমার যদি সঞ্জিত কুমার গুসারের বই করতে চাও বা অনেক বই অঙ্ক করতে চাও, বিশাল বিশাল অঙ্ক দেওয়া আছে, স্যার এটা কখনোই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসবে না। ইজ ইট ক্লিয়ার? কখনো আসার মতো না। নাদিরা, হ্যাঁ বলো। স্যার আমাদের কেমিস্ট্রির রিটেন কোশ্চেন গুলো কিভাবে আসবে? স্যার অলরেডি আমরা 1 বছরের একটা কোশ্চেন পাইছি রিটেনের জন্য, তোমরা দেখছো। তোমাদের যখন আমি প্রথম কথাটা আমি যেটা বলে নিচ্ছি, স্যার আমরা তো একটা চ্যাপ্টার পড়লাম গুণগত রসায়ন, বিশাল টপিক, এটা কিন্তু একটা মনে কথার কথা, আমি কিন্তু ক্রোমাটোগ্রাফি অ্যাভয়েড করে গেলাম, ঠিক আছে? এখন ক্রোমাটোগ্রাফি নিয়ে কিন্তু একদিন ক্লাস করানো যায়, কোয়ান্টাম সংখ্যা নিয়ে একদিন ক্লাস করানো যায়, দ্রাব্যতা নিয়ে একদিন ক্লাস করানো যায়, তাই না স্যার? তারপর রাদারফোর্ড, বোর পরমাণুবাদ নিয়ে একসাথে করা যায়, কিন্তু যেহেতু আমরা অ্যাডমিশন টেস্টে আছি স্যার, আমাদের এত সময় নাই। এবং আমি যে তোমাদের 2.5 ঘন্টা নিয়ে তোমরা হয়তো বসে আছো, আমি 2.5 ঘন্টার মধ্যে 1 মিনিট কিছু পাচ্ছিলাম নেটওয়ার্ক ডিস্টার্ব ছাড়া, আমি কিন্তু বলে যাচ্ছি। অর্থাৎ আমি চাচ্ছি, আমার সবসময় একটা মেন্টালিটি থাকে যে আমার স্টুডেন্ট যেন আমি যতক্ষণ দিই ততটুকু সময় পায়। এখন তোমরা যেমন, আমি পড়াইতে গেলাম তখন কিন্তু আমি বলছিলাম রাদারফোর্ড পরমাণুর মধ্যে যে ক্ল্যাশ আছে, পার্থক্য আছে, এখান থেকে তোমার কোশ্চেন হতে পারে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাকে বলে দিল, ফর এক্সাম্পল আজকে করাইলাম ক্যালসিয়ামের 14 নম্বর আর 18 নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারো। এখানে প্রায় যতজন স্টুডেন্ট ক্লাস করছে, আমার মনে হয় 80% আমি যদি আবার দিয়ে যদি বলি, ফর এক্সাম্পল ক্রোমিয়ামের 24 নম্বর ইলেকট্রনটার বের করতে পারবে না, কিন্তু 24 নম্বর ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবে না। এই কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করতে হয়, তোমরা এটা অক্ষরপত্র বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, একটু খেয়াল করবে। অক্ষরপত্র বইতে কোয়ান্টাম সংখ্যার মানটা কিভাবে দেওয়া আছে এবং 4টা মান বের করতে হয়। এখন তোমাকে বের করে বললো যে সোডিয়ামের 10 নম্বর আর 11 নম্বর ইলেকট্রন দিয়ে প্রমাণ করো যে এটা পলির বর্জন নীতি মানে।
এটা কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল। তুমি হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করলো যে পেপার ক্রোমাটোগ্রাফি কাকে বলে, হ্যাঁ এটা কিন্তু এরকম দিয়ে দিতে পারে। তোমাকে প্রশ্ন করলো যে আহ্বায়ক নীতি যারা মানে না কেন মানে না, বা ক্রোমিয়াম আহ্বায়ক নীতি কেন মানে না। সো আমাদের প্রত্যেকটা এমসিকিউ এর ভিতরে কিন্তু আবার সিকিউ রিলেটেড আছে। আমরা সিকিউ গুলো যখন একটু বড় করে লিখি তখন সিকিউ হয়ে যায়। এখানে সিকিউ মানে কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের মধ্যে ওই যে উদ্দীপক দেওয়া থাকবে, আর মানে উদ্দীপক দেখে খুব তোমার হিউজ হবে না অ্যান্সার গুলা? না না তোমার হিউজ নাই তো, অল্প একটু জায়গা দেওয়া আছে, জায়গার মধ্যেই তোমাকে দিতে হবে। ওকে স্যার? ও আচ্ছা, জি তবে স্যার। কি আসসালামু আলাইকুম একদম স্যার। বেসিকটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। আরেকজন বলো। হ্যাঁ মুন্নি নাকি প্রশ্ন করবে, বলো। পরাগ। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের আয়ন শনাক্ত সম্পর্কে কিছু ধারণা ও থাকলে স্যার। ভেরি নাইস। আচ্ছা আয়ন শনাক্তকরণ নিয়ে একটু অ্যাভয়েড করে গেলাম কেন, কারণ এটা তো মুখস্থ বিদ্যা। হ্যাঁ তুমি অবশ্যই প্রত্যেকবার একটা করে আয়ন শনাক্তকরণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য। আর এখানে তো আসলে আমার বুঝানোর বেশি জিনিস নেই, আমার মুখস্থ করার জিনিস আছে। তাহলে তুমি কি করবা, লেকচার শিটে যে কটা আয়ন শনাক্তকরণ আছে তুমি সুন্দর করে মুখস্থ করে ফেলবা। জি, এখন স্যার। এমন যদি হয় তুমি সোডিয়ামের আয়ন শনাক্তকরণ পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, বাট তুমি এটা মুখস্থ করো নাই, আমি তো এখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট কি এটা বোঝানোর কিছু নাই। বা আমাকে বললো আয়রন 3+ শনাক্তকরণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, এটা মুখস্থ জিনিস। হ্যাঁ তুমি এগুলা মুখস্থ করে ফেলবো, অবশ্যই করবা স্যার। হ্যাঁ তারপরে বলো। তারপরে আমি এখানে Thank you, যারা sir. আসো, আমি একটা কথা বলি নি, এখানে যারা আসো যদি এরপরে কোনো সমস্যার সম্মুখীন হও, তো আমি তো অ্যাসপিরিন বই রাইটার, আমি তোমাদের তো অ্যাসপিরিন বই সবার আছে, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আই থিঙ্ক আমি সময় পেলে সেটা সাপোর্ট করবো, হেল্প করবো। তারপরে আর কেউ স্যার কোশ্চেন করলে আসসালামু করো। আলাইকুম। হ্যাঁ নওশিন জেরিন বলো। স্যার এই যে যদি দৃশ্যমান হবে কিনা সেক্ষেত্রে তো আর এইচ এর মানটা বসাতেই হবে, তো তখন ক্যালকুলেশনটা কিভাবে করব? স্যার সহজ একটা কথা বলি স্যার, চালাকি একটা কথা বলি, দৃশ্যমান হবে কি হবে না স্যার, বোর কক্ষপথে আসলে সব বামার কক্ষপথে আসলে সব দৃশ্যমান হবে, আর বামার কক্ষপথ ছাড়া কোনো কক্ষপথেরই তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান হবে না। এখন তোমাকে যদি বলে 2 নম্বর থেকে 1 নম্বর কক্ষপথে আসলে এটা দৃশ্যমান হবে কি হবে না, হবে না, এটা তো অতিবেগুনি রশ্মি। বা 4 নম্বর থেকে 3 নম্বরে আসলে দৃশ্যমান হবে কি হবে না, হবে না, কারণ সেটা হয়ে যাবে ইনফ্রারেডের, শুধুমাত্র বামার সিরিজে দৃশ্যমান হবে। ওকে স্যার? জি স্যার বুঝছি। হ্যাঁ কে মুন্নি? মুন্নি স্যার দ্বিপরমাণু কণা একজন এবং একজন করে, বিভিন্ন একজন একজন করে, জাস্ট এ মিনিট। মুন্নি আচ্ছা স্যার, আসলে আমরা যখন এই অধ্যায়টা আজকে করব, আমি শুনতে পারতেছি না মুন্নি। হ্যালো, হ্যাঁ বলো। যখন আমরা আজকে এই অধ্যায়টা করব, কিছু ম্যাথ করব, প্র্যাকটিস করব, তখন কিছু কিছু প্রবলেম বের হবে, কিভাবে দেখাবো, মানে কিভাবে সলভ করব, মানে যদি প্রবলেম হয় বিভিন্ন কেআইপি কেস অথবা দ্রাবতার টাইপের কিছু ম্যাথ আছে যখন practice আচ্ছা 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 আমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছি স্যার। বলা হয়ে থাকে প্রবলেম হবে, তোমার তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে। এট ফার্স্ট 4-5টা বই ঘাটতে হবে, এসপিএনে আছে কিনা, বা তোমার যদি অন্য কোনো গাইড বই থাকে ওইটা আছে কিনা সেটা করবা। তারপরে তো তোমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে, সেই গ্রুপ থাকলে সেখানে একটা নক দিবা, সেটা আছে কিনা। তারপরে যদি একেবারে যদি না পারো তাহলে আমাকে নক দিও, ঠিক আছে, আমি সলভ করে দিব। এখন কারো কারো কোশ্চেন হয় অবান্তর, মানে অবান্তর কি জানো, এমন কোশ্চেন করলো বাইসা, হ্যাঁ মনে হয় সে মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, তাই কিন্তু পিএইচডি জিনিসটা তোমার তোমার জিনিস যেটা সিম্পল, যেটা পারো না, যেটা ইম্পর্টেন্ট সেটার জন্য। সামিয়া তুমি কোশ্চেন করো, সামিয়া আফরিন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে অ্যাসপিরিন বইয়ের আর কি। বলো বলো। কোশ্চেনটা হলো যে প্রকৃতিতে অক্সিজেনে মানে 3টা আইসোটোপ এখানে দেওয়া আছে, বলছে যে এর পরিমাণ 2টা দেওয়া আছে, মানে 0.37% আর 0.204% হলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? তো স্যার বইটার মধ্যে যতটুকু দেখলাম 16 স্যার, এটা একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম। যা কিছু থাকবো ঘুরা ফিরা, যেটা তুমি মুখস্থ করছো, তোমার ঘুরা ফিরা বললো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17। ঠিক আছে, টেকনিক শিখিয়ে দিলাম। অক্সিজেনের কত, স্যার, তুমি আমার ম্যাথ একটা কইরা প্রশ্ন আছে। দেখবা সেটা 16 হইব। তারপরে প্রশ্ন করো। রোকসানা কোশ্চেন করো। জি স্যার, স্যার আমার একটা যৌগের সংকেত জানার ছিল। বলো। স্যার ওই যে ক্রায়োলার্সের সংকেতটা একটু বলা যাবে? ALF3 3NF মনে হয়। শুনতে পাই নাই। ALF3 3NF এটা হইতেছে, তুমি ইয়াতে যাবা, অ্যাসপিরিন বই যাবা, সেকেন্ড পার্টের 5 নম্বর চ্যাপ্টারে দেখবা দেওয়া আছে।
ওকে থ্যাংক ইউ স্যার। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তাছাড়া স্যার তুমি রোকসানা তোমার প্রশ্ন ধরেই বলি, আমাদের অ্যাসপিরিন বইয়ে সবার জন্য বলতেছি, আমাদের অ্যাসপিরিন বইয়ে একেবারে চ্যাপ্টারের শুরুতে প্রায় 200-300 কোশ্চেন অনেক দেওয়া আছে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বোল্ড করে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসছে সেগুলোর পাশে আমি সাল লিখে দিছি। মনে রাখবা যা এসেছিল তাই ইম্পর্টেন্ট, ওগুলো সবচেয়ে বেশি পড়বা, আর বাকিগুলো অল্প অল্প পড়বা, না পড়লেও সমস্যা নেই, কিন্তু যেগুলো আসছে সেগুলো একটাও বাদ দিবা না। আমি পাশে কিন্তু স্যার সাল লিখে আসসালামু দিছি। আলাইকুম। হ্যাঁ বলো। স্যার স্যার আসসালামু যে আঞ্জুম কেএসপি আর সুচি। জি স্যার, হ্যাঁ বলো। কেএসপি আর কেআইপির যে ম্যাথ গুলা ওগুলা তো আপনি জাস্ট এমনি দেখাই দিলেন, ওগুলা এক্সপিরিয়েন্স আর লেকচারশিট থেকে করলেই হবে ম্যাথ গুলা? হ্যাঁ, দ্যাটস এনাফ স্যার, দ্যাটস এনাফ। মানে এত বেশি করার দরকার নাই। মনে করো তুমি সঞ্জিত কুমার গুসারের বই নিয়ে পড়লা স্যার, তাহলে তোমার এই কেএসপি আর কেআইপি করতে করতে তোমার সব পরীক্ষা শেষ হয়ে যাবে, এবং তুমি ভয়ের চোটে এমনি পরীক্ষা দিতে পারবে না। স্যার হাজারি নাগ স্যারের বই থেকেও কি যে ম্যাথ কোনো বই, করবো আমি নাকি মানে এক্সপ্লেন সঞ্জিত কুমার করলেও? গুসারের বই কথা বলতেছি না, কিন্তু এখানে হচ্ছে প্রয়োজনের তুলনায় ইন্টারমিডিয়েট থেকেও বেশি অনেক অঙ্ক দেওয়া আছে, এবং কিছু জটিল জটিল অঙ্ক দেওয়া আছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে না, আমাদের অ্যাডমিশনে কিভাবে আসবে। ওকে স্যার, এর মধ্যে আমি বলছি যেগুলো সলভ করে সবচেয়ে ছোট ছোট অঙ্কগুলো সেগুলো করবা, বড় অঙ্ক দরকার নাই। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাচ্ছ না, বুয়েটে পরীক্ষা দিলে সেখানে স্যার একটু ডিফারেন্ট কিছু থাকে। ওকে স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বড় বড় করে। হ্যাঁ বলো, স্যার আমি শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, হ্যাঁ মুন্নি, 2014 সাল পর্যন্ত ক্যালকুলেটর ছিল, সেই অনুযায়ী ম্যাথের ডাটা দেওয়া ছিল। তো আমরা কি সেসব ম্যাথ যদি প্র্যাকটিস করতে চাই তখন তো হাতে কলমে পারবো না, ক্যালকুলেটরই করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবো সেগুলো? আচ্ছা এই কোশ্চেন হইতেছে একটা কমন কোশ্চেন যে স্যার ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর ছাড়া করবো। স্যার যেই স্যার প্রশ্নটা করবে, আমি একটা কথা, আমি একজন শিক্ষক, হ্যাঁ, তা আমি যদি প্রশ্ন করতে চাই এবং আমাকে যদি বলা হয় ক্যালকুলেটর নাই, তাহলে যখন আমি কোশ্চেনগুলো করব আমাকে তো ওইরকম কোশ্চেনই দিব যেটা ক্যালকুলেটর ছাড়া করতে হয়। কারণ যে শিক্ষক প্রশ্নটা করতে দেয় তার নিজেরও কোশ্চেনটা করে সলভ দিয়ে আসতে হয়, যে এটার সলভ এটা। ক্লিয়ার স্যার? সো তুমি এটা বুঝতেই পারতেছো, এমন ভাবে অঙ্কগুলো দিবে যে অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব। তুমি যদি দেখো এমন অঙ্ক আছে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, প্লিজ খালি সেটা রুল জেনে যাও, রুল জেনে যাও। এমন অনেক আছে মান বের করতে হয় না, খালি যেমন কেপিকেসির অঙ্ক করতে গেলাম মান বের করতে হয় না, একটা নির্দিষ্ট জায়গায় এসে পর্যন্ত থেমে যায়, ওই জায়গাটা পর্যন্ত মনে রাখতে হবে। যেমন আরএইচ এর মান আমরা বসাইলাম না, কিন্তু না বসায়ও তো আমরা একটা মান পাইলাম, আরএইচ কে রেখেই করতে পারলাম না, ওইরকম টাইপ করো। হ্যাঁ তারপরে কোশ্চেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হালিমা আক্তার বলো। স্যার কমেন্ট করা যায় না কেন? কমেন্ট করতে গেলে দেখা যায় যে ইউসিসি মিটিং উঠে। স্যার কমেন্ট কেন করা যায় না সেটা তো আমি জানি না, কিন্তু সেম প্রবলেমটা হইছে স্যার। আজকে মনে হয় কমপক্ষে হলো 5000 কমেন্ট আসছে। স্যার সেম প্রবলেমটা সবারই হইছে। স্যার প্রথম হইছিল স্যার, তারপর আর হয় নাই, করা যায়। ও স্যার আরেকটা কথা হচ্ছে কি, পাবলিকলি কমেন্ট মানে সবাই আমাকে কমেন্ট করতে পারবা, সেই কমেন্ট গুলো আসবে। তোমরা অনেক প্রথম দিকে তোমাদের কমেন্ট দেখতে দিছি, যেটা একটা ভুল ছিল। আমি স্যার একটা কথা করা যায় না। স্যার প্রাইভেটলি কমেন্টগুলো করা যায় না, প্রাইভেটলি কমেন্টগুলো করানো যায় না। যায় না প্রাইভেটলি কমেন্ট? জি স্যার না, জানি। আমি আচ্ছা প্রাইভেটলি আচ্ছা, এটা করতে পরে comment তোমাদেরকে জানি। ঠিক করে দিবে, প্রয়োজনে এটা নিয়ে আবার কাজ চলবে। হ্যাঁ ওকে ঠিক আছে, বলো তারপরে কোশ্চেন বলো, কোশ্চেন বলো। স্যার আজকে ক্লাসে আজকে ক্লাসে সলভ হবে? সলভ হবে কিনা আমি এখন জানি না, হইলে পরে হবে, তোমরা বের করতে থাকো। আচ্ছা একটা কথা বলো, আজকে যা পড়াইলাম বুঝতে পারছো কিনা, কেমন লাগছে? ভালো হইছে। জি স্যার খুবই ভালো লাগছে। হ্যাঁ শেষের দিকে আমিও একটু বিব্রত হয়েছিলাম, কারণ ইন্টারনেটের একটু ঝামেলা ছিল, এই এলাকায় কারেন্ট চলে যেতেছিল উত্তরায় বারবার, তো এটার কারণে মনে হয় ইন্টারনেট একটু ঝামেলা ছিল। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রশ্ন বলো, সামিয়া আফরিন। হ্যালো হ্যাঁ সামিয়া আফরিন বলো। স্যার একটা কথা ছিল। বলো বলো বলো। স্যার কোশ্চেন কি এক্সট্রিম লেভেলে হার্ড করবে নাকি একটু মানে মিডিয়াম রেঞ্জে থাকবে? আচ্ছা ও যে কমেন্ট করে এটা কি আবার তোমরা সবাই শুনতে পারো? মানে যে কমেন্ট করে এগুলো কি তোমরা শুনতে পারো, স্টুডেন্টরা শুনতে পারো? জি স্যার। জি স্যার। মানে ভয় পাওয়ার কিছু নাই, আমি তো সবসময় একটা জিনিস বিশ্বাস করি এবং আমি দোয়া করতাম যে এক্সট্রিম লেভেলের হার্ড হোক কোশ্চেন, যখন কোশ্চেন খুব সোজা হবে, যখন তারা পড়ালেখা করেন না তারাও পারবে, ঠিক আছে? আর কোশ্চেন যখন হার্ড হবে শুধু যারা পড়ালেখা করে তারা পাবে, অর্থাৎ চান্স পাওয়ার সম্ভাবনা যারা পড়াশোনা করে তাদের জন্য হয়ে যাবে। তো এই জন্য প্রে করা দরকার কোশ্চেন যেন হার্ড হয়। এখন তোমার মনের মধ্যে যদি ভয় থাকে আমি পারুম না, তাহলে তো স্যার ইটস ভেরি ডেঞ্জারাস। সবসময় মনে রাখতে হবে পড়লেই পারবো। আর পড়ালেখার আমি একটা কথা বলবো,
হ্যাঁ, আমি তো অনেক আগে অ্যাডমিশন টেস্টের জন্য বলছি একটা জিনিস মনে রাখবো স্যার, চান্স পেতে হলে রেগুলারিটি মেনটেন করা দরকার। আজকে অনেক পড়লাম, কালকে পড়ুন না, পরশুদিন ভাল লাগে না, আর মনের উপরে কন্ট্রোল করতে হবে, মনকে নির্যাতন করতে হবে। যেমন এখন এখানে পার্টিসিপেন্ট অর্ধেক কমে গেছে, কিন্তু আমরা যে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি নাই, অনেকে মনের উপরে কন্ট্রোল নাই, অনেকে খিদা লাগছে, এই লাগছে সেই লাগছে। তোমরা কি এমন, আমি একটা কথা বলি শুধু, আমি টিচার মানুষ, আমি তোমাদেরকে পড়াচ্ছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, আমি ওয়াশরুমে যাইনি, আমার প্রচন্ড ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা ছিল, জাস্ট এটা বললাম কেন যাইনি, কারণ এটা আমার একটা দায়িত্ব। সো তোমরা মনে করতেছো করলে করলাম, না করলে নাই। সো যেই জিনিসের প্রতি সিরিয়াস না, সেই জিনিস তার কাছে আসবে না স্যার। তুমি যদি সিরিয়াসলি ইউনিভার্সিটিতে চান্স পাওয়াকে মনে করো আমার চান্স পেতে হবে, এটাই আমার জীবনের একটা টার্গেট, তাহলে তুমি চান্স পাবে। আর তোমার যদি মনে হয় হ্যাঁ আমি চান্স পাবো, আমি চেষ্টা করতেছি, স্যার এইভাবে এই 40 জন 50 জনের মধ্যে এইভাবে করে হয় না। ইটস ভেরি টাফ, তোমাকে পড়াশোনা করতে হবে এবং ডেডিকেটেড হতে হবে। আর তোমাদের সময় আছে আর 2 মাস। এটা একটা মজার বিষয় হইতেছে, এখন যারা পড়াশোনা করবে তারাই চান্স পাবে, কারণ আমি তো স্যার টিচার মানুষ, এন্ড আই এম প্রফেশনালি টিচার, আমি সারাক্ষণ স্টুডেন্টের সাথে থাকি। স্টুডেন্ট সাইকোলজি হচ্ছে তারা সবসময় পড়ালেখা করে না, ফিকেল মাইন্ডেড, এখন পড়ে তো তখন পড়ে না, বাট তারাই গেইনার যারা সবসময় পড়ালেখা করে। অনেক পড়তে হবে, নট লাইক সো, প্রতিদিন পড়তে হবে, রেগুলার এবং শেষ করতে হবে। এবং অনেকে আছে বলে আমি বায়োলজি ভালো পারি না, কেমিস্ট্রি ভালো পারি না, আমি ম্যাথ পারি। স্যার এক সাবজেক্টে বস আর 3 সাবজেক্ট পারি না, এরকম হলে হবে না, সব সাবজেক্টে এভারেজ ভালো একটা রেজাল্ট থাকতে হবে। তারপরে কোশ্চেন করো স্যার, আমি আর 5টা কোশ্চেন। 2 মাসে কি ম্যাথ করা যাবে? 2 মাসে কেন স্যার, আমি এত বছরও হাজারি বই বা ইন্টারমিডিয়েটের বই শেষ করতে পারিনি, আমি টিচার। তুমি শেষ করার চিন্তা করো না, তুমি সর্বোচ্চ পড়ার চেষ্টা করো। শেষ পড়ালেখা জীবনও শেষ হবে না, তোমার টার্গেট থাকবে আমি সবচেয়ে বেশি পড়বো। তুমি যদি মনে করো 550 পেজ, তোমার মনে করো একটা হাজারি স্যারের বই বা কবির স্যারের বই বা সঞ্জিত কুমার ঘোষ স্যারের বই বা ইকরাম পাবলিকেশনের বই, হ্যাঁ, বা অ্যাবাকাস পাবলিকেশনের বই, না 550 পেজ তুমি মুখস্থ করে ফেলবা, নট লাইক সো। তোমার মুখস্থ করার কিছু নেই, তোমার টার্গেট থাকতে হবে আমি সবচেয়ে বেশি পরিমাণ পড়বো। এই জন্য কোচিং এর শীট বা কোচিং এর বই, আদার বই, যে আমার এটা একটা কম্পিটিশন, আর কম্পিটিশন নিয়ম হইতেছে যে সবচেয়ে বেশি পায় সে। ওকে, কোশ্চেন করো। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ইলেকট্রনের যে কক্ষপথের ব্যাসার্ধ, বেগ নির্ণয়, শক্তি নির্ণয়, এগুলো কি লাগবে? লাগবে না, লাগবে না। আমাদের তো ভার্সিটি এক্সামে আমি বুঝি নাই, আরেকটা কে যেন কোশ্চেন করতে। স্যার আমাদের ভার্সিটি যে এমসিকিউ না একটু কিউ হচ্ছে, মানে এত কম সময়ে এত কিছু ম্যানেজ কিভাবে করব? মানে আমি পুরোটা শুনি নাই, তোমার কোশ্চেনটা হইতেছে এত কম সময়ে এগুলো দিব কেমনে, এটাই তো? জি স্যার। আচ্ছা স্যার, কম্পিটিশন মানে হইতেছে তোমাদের সব পারতে হবে এরকম না, তোমাকে সর্বোচ্চ পরিমাণ পারতে হবে। এখন কম্পিটিশন পরীক্ষাটা নেওয়া হয় কাউকে পাস করানোর জন্য না, এটা সবসময় মাথা রাখবা। এই পরীক্ষাটা নেওয়া হইতেছে কাউকে ফেল করানোর জন্য। যেমন পরীক্ষা নেয় নাই, এর জন্য কেউ কিন্তু ফেল করে নাই। যে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষায় সবাই পাস, কেন পাস করছো? কারণ পরীক্ষা নেওয়া হয়নি। আর পরীক্ষা নেওয়াটাই হয় ফেল করানোর জন্য, যে সবাইকে আমরা উপরে উঠতে দিব না। তাহলে অ্যাডমিশন টেস্টটা কেন হবে? যদি অ্যাডমিশন টেস্টে সবাইকে ভর্তি করানো যেত তাহলে পরীক্ষাটা নিত না। অ্যাডমিশন টেস্টে এখন যেহেতু সিট নাই, বাইচা বেছে নিতে হবে। তো বাইচা নেওয়ার সুযোগটা কি? আমি কাউকে ফেল করাবো, আর ফেল করানোর নিয়মই হইতেছে কোশ্চেন হার্ড করতে হবে। হার্ড করলে পোলাপাইন ফেল করবে, এর মধ্যে থেকে যারা পাস করে বের যাবে তারা চান্স পাবে। সবাইকে তো নেওয়া যাবে না স্যার, এটা একটা কম্পিটিশন, যে আমি সবাইকে ফার্স্ট বানাবো না। তারপরে কোশ্চেন স্যার। তোমাদের কোনো কোশ্চেন না থাকলে কি আমি শেষ করব? স্যার আমার একটা আয়নের নাম জানার ছিল। তোমার একটা আয়নের নাম জানার ছিল, বলো। S4O62 মাইনাস। S4O6 টেট্রা, S4O62 টেট্রাথায়োনেট আয়ন। থ্যাংক ইউ স্যার। আব্দুল্লাহ, তুমি কোনো কোশ্চেন করবা? তোমার খুব ভালো লাগছে, তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছিলা, মাথা মনে হয় ধরে গেছে তোমার। আমি স্যার না স্যার। হ্যাঁ কোনো কোশ্চেন? জানা সব হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ। স্যার একটা কথা ছিল স্যার। বলো। তো সামনের বারে কি আমাদের এইভাবেই ক্লাস করানো হবে নাকি আমাদের কি চাও ভোট চাও? দুইটাই করেন, সমস্যা নেই। না, আমি আজকে চাচ্ছিলাম এটা শেষ করে তারপরে তোমাদের যে কোশ্চেন রাউন্ডটা ছিল সেটা বোর্ডে করাবো, ঠিক আছে? কিন্তু ইটস এ ভেরি বিগ চ্যাপ্টার। আমি তোমাদেরকে যতটুকু দিলাম তোমরা স্ক্রিনশট মারলে দেখবা তোমাদের মোবাইল ভরে গেছে। এটা কিন্তু একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, এগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, এখন তোমাদের হইতেছে কোশ্চেন রাউন্ড থাকলে তোমরা এখানে কোশ্চেন করলা। বোর্ডের থেকে মানে বোর্ডে যদি আমি ইউজ করতাম, আমি কিন্তু কখনোই 80 বার বোর্ড লিখতে পারতাম না। তোমরা বলো 2 ঘন্টায় 80 বার বোর্ড লিখে মুছা কি সম্ভব?
তাহলে কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন দিছি অল্প সময়ের মধ্যে 2 ঘন্টার মধ্যে, এটা মনে রাখো। এখানে সব সলভ করে দিছি। তারপরে যদি ব্যক্তিগতভাবে কারো কোনো বেশি প্রশ্ন থাকে আমাকে কিন্তু আমি সুযোগ রাখছি যে আমাকে তোমরা মেসেঞ্জারে পাঠাতে পারবা, বলো। স্লাইডে ক্লাস বেটার হয় স্যার, মানে বোর্ডের স্লাইডে ক্লাসটা বেটার হয়। বোর্ডে মনে করো আমি তোমাদেরকে লিখতে গেলাম যে আমি কি লিখবো, MBR = NH/2π লিখলাম, লিখে আমি বললাম এটা বোরের পরমাণুবাদ লিখলাম, তারপরে বললাম এটা 2 নম্বর কক্ষপথেরটা বের করো। সো এটা কিন্তু আমার টাইম নিত। এখন আমি কি করলাম, দেখায় দিলাম। দেখায় দেওয়ানোর পর তোমার সামনে কিন্তু ভিজুয়াল আছে এবং তুমি ডকুমেন্ট পাইতেছো। কোনো কারণে যদি হারায় যায়, মানে এখনই তুমি পড়তে পারলা না, তোমার স্ক্রিনশটটা থাকলে কিন্তু তুমি নিয়ে নিতে পারতেছো। কি বুঝাইতে পারছি স্যার? দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ টেকনোলজি। আচ্ছা, তাহিয়া আনোয়ার, তুমি সিরিয়াস একটা মেয়ে বলতে, তুমি কি একটা প্রশ্ন করতে পারো? তাহিয়া আনোয়ার। জি স্যার। বলো। স্যার আমাদেরকে এডমিশন টেস্টের জন্য যে আপনার এক্সপেরিয়েন্স বইটা দেওয়া হয়েছে স্যার, আপনাদের কি এডমিশন টেস্টের জন্য এইটা পড়াই যথেষ্ট না, পাশাপাশি আমাদের যে অক্ষরপত্র আছে তারপর লেকচার আছে ওইগুলোও করতে হবে? স্যার মেইন বই অলওয়েজ বেস্ট, মেইন বই অলওয়েজ বেস্ট, কিন্তু তুমি মেইন বই থেকে যখন অ্যাডমিশন টেস্টের জন্য বই তৈরি করা হয়, আমি তোমার একটা কথা বলি, বোর পরমাণুবাদ কি আমি তৈরি করেছি? তোমার কি মনে হয় বোর পরমাণুবাদ আমি লিখেছি? অ্যাসপিরিন বইয়ের প্রত্যেকটা কথা কোনো না কোনো বই থেকে নেওয়া হয়েছে। কথাই আমি সোহাগের না, আমি কোনো বিজ্ঞানী না, আমি স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, আমি টিচার অফ কেমিস্ট্রি, কিন্তু সায়েন্সের কোনো জিনিস আমার পৃথিবীর কোনো জায়গায় রেকর্ড নাই সোহাগ স্যার এই জিনিসটা আবিষ্কার করেছে, আমি কোনো কিছু আবিষ্কার করি নাই। সো আমি কি করেছি, অক্ষরপত্রের এই জিনিসটা ভালো, ওই জিনিসটা ভালো, বা অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেন আসলে এই ক্যাটাগরির জিনিস পড়াতে হবে। বিশেষ করে মেডিকেল এবং ইউনিভার্সিটির জন্য অ্যাসপিরিন বুক ইজ দ্য বেস্ট। তাছাড়া তোমরা আদার্সও আরো 2-1টা বই কিনতে পারো অ্যাডমিশন রিলেটেড। আর মেন বইগুলো কি হয়, তুমি যেমন মেন বইগুলোতে তুমি ব্যাপক আইডিয়া পাবা, কিন্তু অ্যাডমিশন টেস্টে তুমি যেমন পুরো ক্রোমাটোগ্রাফি পড়বে, অ্যাডমিশন টেস্টে যে ফট করে কোশ্চেন আসবে যে RF এর মান 1 থেকে কম কেন? জি স্যার। কথা বুঝছো? ওইখানে ফট করে কথা বলবে যে একটা পদার্থ 0.8 RF ভ্যালুর মান 0.8, আরেকটা পদার্থ RF ভ্যালুর মান 0.5, কোনটার পোলারিটি বেশি? এগুলো কিন্তু বইগুলোর মধ্যে দেওয়া নাই। ওকে স্যার, আর কোনো কোশ্চেন স্যার? না স্যার, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের সবার জন্য আমি দোয়া করলাম, দোয়া করি তোমরা সুস্থ থাকো, তোমরা আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতে পারে এবং তোমাদেরকে আরো বেশি ইনফরমেশন দিতে পারি। স্যার যে স্লাইডগুলো স্যার বাই চান্স মিস হয়ে গেছে সেই স্লাইডগুলো আমরা কিভাবে পেতে পারি স্যার? যদি বেশি প্রয়োজন হয় আমাকে নক দিও। নেট প্রবলেমের জন্য আমার অনেকগুলো মিস হইছে। নেটওয়ার্ক স্লাইড অনেকগুলো স্যার, নেট প্রবলেমের জন্য বেশ কয়েকটা স্লাইড মিস চলে গেছে স্যার। তোমরা যদি অনেক চালাক স্টুডেন্ট হইতা এবং পড়ালেখার প্রতি আগ্রহ হইতো, তোমরা এইখানে যারা আছো, যারা ইউসিসি তে আছো, তারা কিন্তু ইউসিসির একটা গ্রুপ খোলা দরকার ছিল, যে আমরা উত্তরা শাখার যারা আছি তাহলে আমরা কি করব, আমরা ফ্রেন্ডরা একটা গ্রুপ খুলবো, এখানে আমরা একটা আরেকজনের সমস্যা সমাধান করব। এটা না করে তোমরা কি করো, তোমরা হইতেছো বোর্ডের মধ্যে দাগাদাগি করো, স্যাররে খোঁচা দাও, স্যার আপনি কি ভালো আছেন, স্যার এই করেন, আরে বেটা আমার কথা দিয়ে লাভ কি? ঠিক আছে স্যার, ওইটা দরকার, আমার না ভালো লাগে না। হ্যাঁ, কেউ আবার বলে আমার খিদা লাগছে, এটা একটা কোশ্চেন হলো, তোর খিদা লাগছে তো আমারই জিজ্ঞেস করস কেন? বাবা আমি দেখতেছি না, তুমি ভিডিও অফ করে খাইতে থাকো, ভাত খাওয়ার কথা শোনো। আমি নিজে মাস্টার্স করতেছি মালয়েশিয়ায়, নটিংহাম ইউনিভার্সিটিতে, সারাক্ষণ আমি ক্লাস করি, ভাত খাই, আমি বাথরুমে পর্যন্ত আমার হেডফোন নিয়ে যাই। আর স্যার কি আমার দেখে আমি বাথরুমে বসে রইছি? কিন্তু আমি স্যারকে মিস করতে চাই না, এই জন্য আমার বাথরুম পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। স্যার তো, স্যারের যদি বলি স্যার আমি বাথরুমে বসে বসে ক্লাস করতেছি, আপনি কি অ্যালাউ করবেন? কিছু জিনিস হইতেছে, কিছু মানুষ হইতেছে খুব উল্টা পাল্টা, এরা পড়ালেখা, এরা মানে জোশ মাইন্ড, এরা মনে করে ইউনিভার্সিটি আমি নো চান্স পাবো না, তার একজনের চান্স পাবো না। সো যারা তোমরা ভালো, নিজেরা একটা গ্রুপিং করো, যে অনেকে কিন্তু সুন্দর স্ক্রিনশট মেরে রাখছে। তো তোমরা কিন্তু এটাকে বলা হয় কোলাবোরেটিভ এন্ড কোঅপারেটিভ এডুকেশন, একজন আরেকজনকে হেল্প করতে পারো, ঠিক আছে? করো। তাছাড়া আমি লাস্ট একটা কথা বলে দিছি, দুয়ার খোলা রাখছি, কেউ যদি তারপরও কারো থেকে ম্যানেজ না করো, প্লিজ আমাকে মেসেঞ্জারে নক করে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা মনে করো না পৃথিবীর সব স্লাইড আমি তোমাকে দিয়ে দিব, আমি কিছু দিব, কারণ কিছু ক্ষমতা আমার কাছে রাখতে হয়। ওকে, তাহলে স্যার ভালো থাকো নাকি? নামাজ পড়ি তো। হ্যাঁ, নামাজ পড়ো, আমার জন্য দোয়া করো, আমিও নামাজ পড়তে যাব। আর কি প্রশ্ন করবা? না স্যার। তাহলে আজকে খান্ত দেই স্যার। জি স্যার, জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।